রায়ার যেন সব স্মরণে এলো। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। কিন্তু যেখানে তার ভীতু ভাবি সাহস দেখাচ্ছে, সেখানে সে কি করে ভয় পেয়ে ভাবিকে আরো অসহায় করে তুলতে পারে? দ্রুত উঠে বসার চেষ্টা করলো। সেই ক্ষণে বুঝতে পারল তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। ধরাসরে ভাবির উদ্দেশ্যে আকুল হয়ে বলে উঠল। হাত বাঁধা ভাবি, কিছু করো। অদ্রিজা বুঝল না তাকে মুক্ত করে রাখলেও এই মেয়েটাকে কেন বেঁধে রেখেছে। ভাবার চেষ্টাও করলো না এই মুহূর্তে। দ্রুত পেছনে গিয়ে ননদের হাতের বাঁধন খোলার প্রচেষ্টা চালালো। না তো আবছা আলোয় দড়ির গিঁট ভালো বোঝা যাচ্ছে, আর না তো ভয়ে মেয়েটার শরীর ভালো করে সায় জানাচ্ছে। তবুও চেষ্টার যেন শেষ নেই। রাত কত হয়েছে জানা নেই। হাড় কাঁপানো শীতে প্রাণ যেন যায় যায় অবস্থা। দুজনের শরীরেই সামান্য পোশাক ছাড়া গরম পোশাকের উপস্থিতি নেই। ভয়ের চেয়ে বেশি যেন শীতে কাঁপছে দুজন। চোখ চলে যাচ্ছে বারবার দরজার দিকে, যদিও বোঝা দায় দরজাটা আদৌ কোন দিকে। মনে মনে হয়তো দুজন বারবার প্রার্থনা করে চলেছে রুদ্ধ দ্রুত এসে তাদের মুক্ত করে নিয়ে যাক। কিন্তু আজ বোধ হয় উপরওয়ালা তাদের দোয়া কবুল করতে নারাজ। হাতের বাঁধন খানিকটা খুলতেই সক্ষম হয়েছে অদ্রিজা। হঠাৎই কানে প্রবেশ করলো এক বিশ্রী শীষের শব্দ। তমসার শান্ত চাদর ভেদ করে তা দুই নারীর কানে ভয়ঙ্কর হয়ে ধরা দিল। অদ্রিজার হাত দুটো থেমে গেল সামান্য শব্দে। যতটুকু সাহস দেখানোর চেষ্টা করছিল এতক্ষণ তা যেন সামান্য শব্দেই শেষ। রায়াও ভয়ে ছিটে গেল একেবারে ভাবির সাথে। ননদের ভয়ে যেন অদ্রিজার আরো মূর্ছা যাওয়ার অবস্থা। হঠাৎ খট করে একটা শব্দ হলো। দরজা খুলে গেল, আর ভেতরে প্রবেশ করলো এক দীর্ঘকায়া পুরুষ। এখনো মাথায় একটা ক্যাপ পরা, হাতে কিছু একটা ধরে আছে। মাথাটা কাত করেই যেন তাদের পানে নিবিষ্ট আছে। অদ্রিজা ভয়কে উপেক্ষা করে পুনরায় ননদের হাতের বাঁধন খোলার চেষ্টায় নিয়োজিত হলো। সফলও হলো বোধহয়। পুরুষটি দুই পা সাইডে হেঁটে গিয়ে একটা সুইচ অন করতেই তীব্র আলোর ছটা এসে লাগলো দুজনের চোখে মুখের ওপর। এতে দুজনেই চক্ষু পল্লব বুজে নিল। কানে তাদের প্রবেশ করলো এক শান্ত কটাক্ষ মিশ্রিত স্বর। ঘুম ভেঙেছে আপনাদের, মিস আর মিসেস কাদার? কণ্ঠস্বর স্পষ্ট চিনিয়ে দিল ছেলেটাকে। অবশ্য যে তুলে এনেছে সেই থাকবে, এটাই কি স্বাভাবিক নয়? আর দুটো শয়তানের দেখা নেই, তা বোধ হয় কেবলই রুদ্ধর কারণে। অদ্রিজার আজ খুব করে ইচ্ছে হলো তার স্বামী সেদিন এই জানোয়ারটাকেও একই শাস্তি কেন দিল না। তাহলে হয়তো আজ তাদের এমন দিন দেখতেই হতো না। একদিকে আফসোস, আরেকদিকে ভয়। এক ভীতু মেয়ে আর এক বাচ্চা মেয়ে। কতটুকু করতে সক্ষম হবে তারা? পালানোর একটা সুযোগ থাকলেও সে রাস্তাও আপাতত বন্ধ। রুদ্ধ কি আসবে, নাকি তারা পারবে লড়াই করে নিজেদের সম্মান রক্ষা করতে? জবাব তো জানা নেই। আলোর দিশা পেয়ে অদ্রিজা আর রায়া দুজনেই আশেপাশে তাকালো। ভালো করে নজর বুলিয়ে দেখলো। আগেরবারও তাকে রাখা হয়েছিল স্বল্প আলোর মাঝে। পালানোর সময়ও ভালো করে কিছুই দেখা হয়নি। তাই এবারেও চিনতে অক্ষম রইল অদ্রিজা। অদ্রিজা আসলেই এটা আগের জায়গা, মানে এই কারখানাটা কিনা। তবে আশেপাশে দেখতেই যেন ভয়ে আত্মা শুকিয়ে আসার উপক্রম হলো দুজনের। এক পাশের দেওয়াল জুড়ে কেমন তাকের মতো করা, আর সেখানে কেমন অদ্ভুত জিনিস দিয়ে পরিপূর্ণ। বিভিন্ন অস্ত্র নিজের বিভিন্ন অস্ত্রও নজরে এলো। ছুরি, চাপাতি, ড্যাগার, ইলেকট্রনিক শক দেওয়ার যন্ত্র, লোহার দণ্ড, কিছু বেল্টের ন্যায় দেখতে অদ্ভুত সব জিনিস দিয়ে ভরা ভিতরটা। কিছুটা দূরেই একটা লোহার চুল্লি দেখা মিলছে। এমন কিছুতেই লোহা গলিয়ে বোধহয় তপ্ত শিকের ছোঁয়ায় মেয়েদের রাঙিয়ে এরা আনন্দ পায়, যেমন করে তার সাথে করেছিল পূর্বের সময়। অদ্রিজা আর কিছু দেখার সাহস হলো না। দুজনের জীবন আর সম্মান বাঁচাতে অদ্রিজা হঠাৎ জোর করে জাহিদের দিকে ফিরে দু হাঁটু ভর দিয়ে বসে পড়ল। ফুপিয়ে উঠে অনুনয় কণ্ঠে আওড়ালো। দোহাই লাগে, আমাদের ছেড়ে দিন। আমার স্বামী বা অন্যদের কিছু বলবেন না, তবু ছেড়ে দিন প্লিজ। সম্মান ভিক্ষা দিন আমাদের। অদ্রিজার অনুনয় শুনে জাহিদ হঠাৎ করেই ঝংকার তুলে হাসতে শুরু করলো। অদ্রিজা বুঝল না এই হাসির কারণ, তবে ভয় ধরাতেই সক্ষম এই হাসি। রায়ার যেন ভয়ের পাশাপাশি রাগ হলো। চিৎকার করে বলে উঠল। খবরদার ভাবি, তুমি যদি এই শয়তানটার কাছে হাত জোর করেছো তো দেখবে ভাইয়া ঠিক আসবে আর এটাকে শাস্তিও দিবে। ততক্ষণে যদি আমার সম্মানও যায় তবুও মেনে নিতে রাজি আছি।
রায়ার বাক্য শ্রবণ করে জাহিদের হাসি থেমে গেল। কিছুটা আশ্চর্যজনকভাবে তাকালো, তবে চাপা হাসি যেন রয়ে গেল ঠোঁটের কোণে। হাতে ধরে আনা জিনিসটা ফেলে দিয়ে মাথার ক্যাপটা দূরে ছুঁড়ে ফেলে এগিয়ে গেল রায়াদের দিকে। তা দেখতেই অদ্রিজার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তবে রায়া রেগে তাকিয়ে জাহিদ রায়ার সামনে এসে হালকা ঝুঁকল। ঠোঁট বাঁকিয়ে সে শান্ত কণ্ঠে আওড়ালো, তোর এই সাহস আমাকে ইমপ্রেস করেছে বেশ। এই না হলে মেয়ে মানুষ, মজা পাবো বেশ। কথাটুকু শেষ করতেই হঠাৎ রায়ার চুলগুলো মুঠো হাতে টেনে ধরল শক্তি প্রয়োগ করে। শান্ত স্বরের পরিবর্তে হুঙ্কার ছেড়ে বলে উঠল জাহিদ, শয়তান বলেছিলি তাই না? আজ দেখবি এই শয়তানের শয়তানি। বাঁচার জন্য হাত জোর করবি এই শয়তানের নিকট, কিন্তু মুক্তি দিব না। জীবনে কখনো পরিবারের থেকে সামান্য উচ্চ আওয়াজ পর্যন্ত না পাওয়া মেয়েটার এই চুলের আঘাত যেন মাথাটা ছিঁড়ে যাবে ভাব। তবে দমল না এক চুলো। ঝাপসা চোখে চেয়ে হাসি মুখে বলে উঠল, আমি আর রুদ্ধ কাদেরের বোন, সম্মান নষ্ট করবি, মৃত্যু দিবি, যত পারিস অত্যাচার করে দেখা, তবুও এই মেঘ তোর কাছে হাত জোর করবে না। মিলিয়ে নিস, যা করার করে নে, কুত্তা। বলেই একদলা থুতু তুড়ে মারল জাহিদের মুখের ওপর। এক বাচ্চার সাহস দেখে জাহিদ যেন বিস্ময়ে শেষ চূড়ায় অবস্থান করছে। কিন্তু রায়ার শেষ কার্য যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো। ননদের ঔদ্ধত্য দেখে অদ্রিজা যেন অথৈ সাগরে পড়ল। মেয়েটা কি জানে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে? কি করে বাঁচাবে এখন মেয়েটাকে? জাহিদকে রাখতে দেখে পায়ে পড়ে গেল ছেলেটার। কান্নারত গলায় আবার অনুনয় জুড়ে দিল, ও একটা বাচ্চা, ভুল করে ফেলেছে, প্লিজ ক্ষমা করে দিন, ছেড়ে দিন ওকে। পুনরায় এক বাচ্চা মেয়ের সাথে একই জঘন্য খেলা খেলবেন না দয়া করে। ওকে যেতে দিন এখান থেকে। রায়া বুঝলো ভাবির পায়ে পড়ার কারণ, তবুও মেনে নিতে পারল না। রাগে কষ্টে চিৎকার করে বলে উঠল ভাবির উদ্দেশ্যে, বারণ করেছি কিন্তু তোমাকে ভাবি, কোনো জানোয়ারের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে সম্মানের সহিত মৃত্যু শ্রেয়। বন্ধ করো ওই অনুনয়। ননদের এত চিৎকার শুনে অদ্রিজা রায়ার মুখের পানে তাকিয়ে অসহায় স্বরে বিড়বিড়ালো, তোমার ভাই মরে যাবে মেয়ে, যখন জানবে তার আদরের বোনের সাথে এসব ঘটেছে, ছেলেটা নিজেকে শেষ করে দিতে চাইবে। আমি আমার ভাইকে বেশ চিনি ভাবি, হয়তো কষ্ট পাবে, কিন্তু এই শয়তানকে শেষ করে তবেই ক্ষান্ত হবে। যদি ভাইয়ার কথা বলো তাহলে আমি বলি কি, তুমি প্লিজ একটু শক্ত হও। আগেরবারও নিশ্চয়ই অনেক হাত জুড়েছিলে, ছেড়ে দিতে বলেছিলে, দিয়েছিল মুক্তি তোমাকে, দয়া করেছিল তোমার উপর, তবুও কেন? অদ্রিজা আশ্চর্যের কারণে কান্নাই ভুলে গেল। এতটুকু এক মেয়ে, অথচ এত শক্তি কোথা থেকে পাচ্ছে? এত সাহস কিভাবে অর্জন করছে? মৃত্যুর কবলে পড়েও কি করে নিজেকে এতটা শক্তভাবে ধরে রেখেছে? অদ্রিজার ভাবনার মাঝেই একটা শক্ত থাপ্পড় এসে লাগলো রায়ার মুখে। এক থাপ্পড়ে মেয়েটা মুখ থুবড়ে পড়ল নিচে। অদ্রিজার সময় লাগলো বুঝতে আদৌ কি ঘটেছে। বুঝতেই ননদকে আগলে ধরার চেষ্টা করলো। তার আগেই জাহিদ রেগে রায়ার চুল টেনে দাঁড় করিয়ে দিয়ে পরপর কতগুলো চড় দিল। মেয়েটার কোমল গালটা যেন ঝলসে যাওয়ার উপক্রম। ব্যথায় চোখ দুটো ভরে আসছে নোনতা পানিতে। ইতিমধ্যে ঠোঁটের কোণে কেটে রক্ত ঝরতে শুরু করেছে। অদ্রিজা নিজের জায়গায় স্থির থাকতেই সম্ভব হলো না। উঠে ননদকে বাঁচাতে জাহিদের থেকে ছাড়ানোর চেষ্টা করলো। বারবার অনুরোধের স্বরে আওড়ালো, ছেড়ে দিন ওকে, এমন করবেন না, বাচ্চা মেয়েটা সইতে পারবে না। এত নিষ্ঠুর হবেন না দয়া করে। কেউ কেউ কোনোদিনও একটা ফুলের টোকাও দেয়নি ওকে। দয়া করুন, প্রয়োজনে আমায় মারুন। জাহিদ বুঝি তা শোনার বা বোঝার অবস্থায় আছে? মেয়েটার সাহস আর কাজ তাকে রাগের শেষ সীমায় পৌঁছে দিয়েছে যেন। সেও দেখতে চায় এই মেয়ে কত সহ্য করতে পারে। মৃত্যু তো হবেই, কিন্তু তার আগে এই মেয়েকে বুঝিয়ে ছাড়বে কে কি জিনিস। রায়াকে ছেড়ে এগিয়ে গেল একটু দূরে। ফিরে এলো হাতে একটা শক্ত বেল্ট জাতীয় জিনিস নিয়ে। এসেই কোনো অপেক্ষা ব্যতীত আঘাত করতে শুরু করলো রায়ার শরীরে। মেয়েটা এবার ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন জাহিদকে অপার শান্তি দিল। সে আরও তৎপর হলো মেয়েটাকে মারতে। মুখে হিসিয়ে আওড়ালো, গলায় খুব জোর বেড়েছিল তাই না? সেদিন ভরা আসরে আমাকে মার খাইয়েছিলি তাই না? আমার সম্মান নষ্ট করেছিলি, সামান্য তোর গায়ে একটু হাত দিয়েছিলাম।
আমার বন্ধু তার জন্য আজ তোর দেহের প্রতিটা ইঞ্চিতে আমি নিজের স্পর্শ করব। দেখি তুই বা তোর ভাই কি করতে পারিস। ননদকে আঘাত থেকে রক্ষা করতে সর্বোত্তম চেষ্টা করলো অদ্রিজা। এতে কিছু আঘাত এসে লাগলো তার শরীরে। দুজনের আর্তনাদ আর কান্নার শব্দে ভরে উঠল জায়গাটা। বারবার অদ্রিজার সামনে আসায় জাহিদ হালকা ধাক্কা মারল অদ্রিজার শরীরে। ফলে মেয়েটা পিছিয়ে গেল কয়েক পা। রায়া ব্যথায় ততক্ষণে নিচে বসে কাতরাতে শুরু করেছে। জাহিদ হাত থেকে বেলটা ফেলে দিয়ে জমিনে রায়ার মুখোমুখি বসলো। ওই সৌন্দর্যে পরিপূর্ণ মুখখানা দেখে যেন লালসা তৈরি হলো অন্তঃকরণে। বাঁকা হেসে আওড়ালো, কে বলেছিল এত সুন্দর হয়ে আমার চোখে ধরা দিতে? গেলি তো ফেসে। তার উপর তোর এই সাহস। আমি তো জাস্ট ফিদা। কোঅপারেট করিস কেমন? কথা শেষ করেই লালসার হাত বাড়িয়ে ছুঁয়ে দিল রায়ার কোমল মুখখানা। রায়ার যেন ঘৃণায় গা গুলিয়ে উঠল। কষ্টটুকু বেরিয়ে এলো অশ্রু হয়ে। নিজেকে বাঁচাতে মেঝে ঘেঁষে পেঁচাতে শুরু করলো। অদ্রিজা তাকিয়ে দেখলো ননদের অসহায় সেই একই দৃশ্য যেন। হতে দিবে না দৃশ্যের পুনরাবৃত্তি। সাহস জুগিয়ে এগিয়ে গেল ননদের দিকে। মেয়েটার কি হলো জানা নেই। আজ আর ভয় পেয়েও যেন পেল না। আক্রোশ নিয়ে ধাক্কা দিল জাহিদের শরীরে। জাহিদ সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। অদ্রিজা নিচু হয়ে ননদকে উঠাতে গেল। জাহিদ ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। খেপে গিয়ে পুনরায় ফিরে এসে এবার অদ্রিজার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল দূরে। রায়া এবার ভয়ে ভাবি বলেই চিৎকার করে উঠল। জাহিদ অদ্রিজাকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। মেয়েটা মেঝেতে ছিটকে পড়ায় পেটে হাত পায়ে ব্যথা পেল। ঠিক তখনই যেন স্মরণে এলো তার পেট জুড়ে এখন অন্য কারোর অস্তিত্ব। স্মরণ হতেই পুনরায় ভয় এসে জেঁকে ধরল মেয়েটাকে। উঠে বসে দেখার চেষ্টা করলো। জাহিদ ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে তার দিকে। হাতে ধরে রাখা ছোট্ট একটা ছুরি জাতীয় অস্ত্র। তা চাক্ষুষতেই অন্তরালে ভয় যেন শেষ করে দিল। জাহিদ মুখে উচ্চারণ করতে করতে এগিয়ে এলো। তোকে কিছু করছি না বলে খুব বার বেড়েছিস তাই না? শোন, ওই রুদ্র ছুঁয়ে দেওয়ার জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই। ভেবেছিলাম তোকে চুপচাপ দেখতে দিব সব কিছু, কিন্তু তুই তো সোনার মতো মেয়ে নস। এই জন্য তোকে আগে শেষ করব, তারপর ওটাকে দেখে নিব। বলতে বলতে অনেকটা নিকটে আসতেই অদ্রিজা ডুকরে কেঁদে উঠল। পেছাতে শুরু করে হাত জোর করে সন্তানের সুস্থতার কথা চিন্তা করে গড়গড় করে বলে উঠল, প্লিজ দয়া করে আমাকে মারবেন না। আমার সন্তানটাকে বাঁচতে দিন। প্রয়োজনে আমাকে এখানে 9 মাস আটকে রাখুন। ওর জন্ম হতেই আমায় মেরে ফেলবেন, কিন্তু আপাতত আমাকে মারবেন না। হাত জোর করছি, আমার সন্তানকে কেড়ে নেবেন না। একটা ক্ষুধার্ত কুকুরকে যেমন এক টুকরো রুটির লোভ দেখালে সে খাওয়ার জন্য হামলে পড়তে চায়, খুশি হয়ে ঠিক তেমন করেই যেন এক অনাকাঙ্ক্ষিত সংবাদ শুনিয়ে জাহিদের অন্তঃকরণে খুশির ঢেউ তুলে দিল। শুরুতে ছেলেটা এমন এক বাক্য শুনতেই থমকে দাঁড়ায়, বুঝতে যেন তার সময় লেগেছে। এদিকে মেঝেতে আহত হয়ে পড়ে থাকা রায়ার চোখে মুখে বিস্ময়ের ঘনঘাটা। বুকটা কেমন করে কেঁপে উঠল। কি বলল তার ভাবি এইমাত্র? অনুস্বর স্বরে আওড়ালো, বাচ্চা মানে আমার ভাই সন্তান। তার ভাইয়ের সন্তান আসতে চলেছে। সে কি খুশি হবে, নাকি এবার সে সত্যিই ভয় পাবে? অসহায়দের মতো তাকালো ভাবির পানে। ভাই কি জানে এটা? জানলে এখনো আসছে না কেন নিজের সন্তানকে বাঁচাতে? রায়ার শখানেক ভাবনার মাঝেই জাহিদ কুটিল হেসে আরো দুপা এগিয়ে দাঁড়ালো অদ্রিজার সম্মুখে। খুশিটুকু জাহির করতে হাস্য বদনে আওড়ালো, আরে বাহ, কি সংবাদ দিলি! ভেবেছিলাম শুধু তোদের দুটোকে শেষ করব, এতেই রুদ্র শেষ। কিন্তু এ তো দেখছি যেন মেঘনা চাইতে জল। সন্তান হারানোর সুখে নিশ্চয় শালা আজীবন পাগলা গারোতে কাটিয়ে দিবে। উফ, কি যে শান্তি লাগছে এখন। বলেই হোহা করে হেসে উঠল জাহিদ। সদ্য জন্ম নেওয়া মাতৃমন সন্তানের চিন্তায় অস্থির হলো। সে তো জীবনে কখনো কোনো পাপ করেনি, তবুও আল্লাহ কেন বারবার তার জীবনে এমন অন্ধকার বয়ে আনে? একটা হাত না চাইতেও চলে গেল নিজের উদরে, যেখানে তার আর নিজের স্বামীর অংশ সবেমাত্র বড় হতে শুরু করেছিল। তার এখানে জায়গা করে নিতে শুরু করেছিল। লোকটাকে তো সংবাদ পর্যন্ত দিতে পারেনি। কত স্বপ্ন সাজিয়েছিল একটু সময়ের মাঝেই। এখনই কি সব শেষ হয়ে যাবে? কান্নায় বাঁধ আর বন্ধ হলো না।
চেয়েও আর নিজের মাঝেই সাহস সঞ্চয় করতে সক্ষম হলো না। ভয় তো রায়াকেও আঁকড়ে ধরলো, তবুও মেয়েটা মাথা নত করতে রাজি নয়। ছটফট করে উঠিয়ে চেঁচিয়ে উঠল মেয়ে। খবরদার শয়তান, যদি আমার বংশধরকে শেষ করার সাহস দেখিয়েছিস তো ছেড়ে দে আমার ভাবিকে। আমার ভাই কিন্তু ছাড়বে না তোকে, মনে রাখিস। জাহিদ নিজ জায়গা থেকে মাথা কাত করে সাইকোদের ন্যায় তাকালো রায়ার পানে। মেয়েটার সামান্য কটা আঘাত পেয়েই কথা বলার শক্তি হারিয়েছে, তবু এমন করে শাসাচ্ছে যেন সেই তাকে মেরে ফেলতে সক্ষম। জাহিদ যেন মজা পেল, ঠোঁট বাঁকিয়ে আওড়ালো। তো তো কি করবি শুনি? আচ্ছা, তোর চোখের সামনে শেষ করছি, দেখি তুই আর তোর ভাই আমার কি করতে পারিস। বলেই কেউ কিছু বুঝে ওঠার আগেই অদ্রিজার পানে তাকিয়ে গায়ে সর্বশক্তি প্রয়োগ করে অদ্রিজার উদর বরাবর লাথি বসালো। এক আঘাতেই যেন মেয়েটার পৃথিবী থমকে উঠল। এমন করে ফ্লোরের উপরে পড়ল যে মাথার এক পাশ আঘাত লাগলো। সন্তানের কথায় ভেবে অস্থির হলো মায়ের মন। পেটের ব্যথায় আর্তনাদ করে উঠল তীব্র বেগে। মুখ ফেটে বেরিয়ে এলো কয়েকটা বাক্য। রুদ্র, কোথায় আপনি? আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনি? কেন আসছেন না বাঁচাতে? ব্যথায় কথাগুলো জড়িয়ে এলো, নিজেই ঠিক করে শুনল কিনা বোঝা গেল না। তৎক্ষণাৎ মেয়েটার নাক মুখ সহ দুই পায়ের মাঝ দিয়ে রক্তের ধারা বইতে দেখা গেল। অদ্রিজা উঠে দাঁড়ানোর সামান্য শক্তিটুকুও পেল না, শুধু চিৎকার করে ব্যথা আর অসহায়ের জানান দিল। বদ্ধ জায়গায় এক মায়ের করুণ চিৎকারে মুখরিত হলো। কেউ শুনলে হয়তো ভয়ে তার আত্মা শুকিয়ে আসতো। রায়া কেবল দেখল ভাইয়ের প্রথম সন্তানটার নির্মম এক ভবিষ্যৎ। ভাই এলেও বোধহয় ততক্ষণে বোধহয় দেরি হয়ে যাবে। কান্নার দমকে সব যেন আচ্ছা দেখলো। আফসোস হলো সে কেন ছেলে হলো না। তাহলে এভাবে চোখের সামনে এত অত্যাচার দেখেও সইতে হতো না। ভবিষ্যৎ বাচ্চার পরিণাম ভেবে রায়ার বাচ্চা মন গলাকাটা মুরগির ন্যায় তর্পে উঠল। রাগও হলো প্রচণ্ড। আশেপাশে তাকালো কিছু খোঁজার আশায়। এক মানসিক বিকারগ্রস্ত ছেলে দুই নারীর আর্তনাদ শুনল না, বুঝল না। এতে ক্ষান্ত রইল না। হেসে হেসে পুনরায় তৎপর হলো রুদ্ধ সন্তানকে শেষ করার তাগিদে। মেয়েটার উদরে তার নোংরা পায়ের আঘাত হানবে, তবে এবার তার পূর্বেই বাধা পড়ল একটা আঘাত পেছন দিক থেকে এসে লাগলো তার মাথায়। রায়া ভয় না পেলেও আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে খুব জোরে যেন জাহিদকে আঘাতটা করতে পারেনি। এর ফলে একটা সামর্থ্যবান পুরুষকে সম্পূর্ণরূপে দমাতে সক্ষম হলো না। তা বুঝে সে আবার আঘাত করতে চাইল, কিন্তু তার আগেই রায়ার হাত ধরা একটা বাঁশের টুকরোটাকে এক হাতে ধরে আটকে দিল জাহিদ। কোনো মেয়ে তাকে আঘাত করেছে ভাবতেই আক্রোশে উন্মাদ হলো সে। চোখ দুটো ভয়ঙ্কর লাল আকার ধারণ করলো। ক্ষিপ্র হয়ে সেই বাঁশের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে এক হাতে ঠেসে ধরল রায়ার কণ্ঠদেশ। ঠেলে নিয়ে গেল পেছনের দিকে। রেগে সেভাবেই অনবরত মেয়েটার মাথাটা আঘাত করতে শুরু করলো। ইট সিমেন্টের তৈরি দেওয়ালে অনবরত আঘাত করায় মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো। অন্ধকার দেখতে লাগলো, ভারসাম্য হারালো, হাত পায়ের অস্তিত্ব হারাতেই শুরু করলো। মন বলে উঠল এই তো তার শেষ। শেষ মুহূর্তে যেন ভেসে উঠল পরিবারের মুখের ছবি, সেই সাথে ভেসে উঠল এক প্রিয় মুখ। কেউ হয়তো জানবে না ছেলেটাকে নিয়ে সে কত স্বপ্ন সাজিয়েছিল নিভৃতে, যা অচিরেই থেকে যাবে অধরা হয়ে। কেউ জানবে না এই বাচ্চা মেয়েটা ওই ছেলেটার হাত ধরে অনন্তকাল বাঁচার ইচ্ছে পোষণ করেছিল, কিন্তু তা শুরু করার আগেই শেষ হলো। ছেলেটার থেকে জবাবটা পর্যন্ত পেল না। এটাই তবে ভাগ্য। ছেলেটা কি কাঁদবে তাকে হারানোর যন্ত্রণায়? কানে কানে একবার বলবে, আমিও ভালোবাসি মেয়ে তোমাকে। কোনোভাবে কি আর সম্ভব নয় প্রিয় মানুষগুলোর মুখখানা শেষবারের ন্যায় দেখার? উন্মাদ ছেলেটা বুঝল না মেয়েটা শেষ সময় এসে গেছে। এর চেয়ে বেশি সহ্য ক্ষমতা নেই আজীবন আদরে বড় হওয়া এই বাচ্চা মেয়েটার মাঝে। মেয়েটার রক্ত এসে লাগলো চোখে মুখে, তবুও ছেড়ে দেওয়ার কথা ভাবছে না। অদ্রিজা এই রূপ দেখতে পেল না। একদিকে সন্তান, আরেকদিকে ননদ। সে কেমন মা যে নিজের সন্তানকে বাঁচাতে সক্ষম হলো না? সে কেমন ভাবি যে ননদ তার জন্য আনন্দের একটা উৎস হলো সেই ননদকে বাঁচাতে পারছে না। 4 বছর আগে সে ছোট ছিল, পারেনি নিজের জন্য কিছু করতে। আজ বড় হয়ে কি করলো? রুদ্ধ ঠিকই বলেছে, সে দুর্বল। মা হওয়ার যোগ্যতা তার নেই। তার ভয় আবারও জিতিয়ে দিচ্ছে একটা পশু সমতুল্য মানুষকে, যার মাঝে না আছে মনুষ্যত্ব আর না আছে মায়া।
তাহলে কিসের অধিকার আছে এদের সমাজে বেঁচে থাকার? যদি আজ তারা বেঁচেও যায়, পুনরায় সমাজ দোষ দিবে তাদের, জীবনটাকে করে তুলবে দুর্বিষহ। তাহলে কেন জিতিয়ে দিবে এদেরকে? একটা নারী মন, একটা ভয়ঙ্কর মাতৃমন যেন হঠাৎই জেগে উঠল অদ্রিজার মাঝে। যদি মরতে হয় তাহলে জানোয়ারটাকে সাথে নিয়েই মরবে। অন্তত তার স্বামী জানবে তার ভীতু বউটা শেষ চেষ্টা করেছিল সন্তান আর ননদকে রক্ষা করার। রক্তটুকু পানি তাকিয়ে দেখল যেন সেখান থেকে তার সন্তান তাকে ডেকে ডেকে বলে উঠছে, বাবাকে বাঁচাও, আমার ছোট বুবিকে বাঁচাও। অদ্রিজা হঠাৎ ব্যথাকে উপেক্ষা করে উঠে দাঁড়ালো। পা ফেলতে কষ্ট হলো। এক হাতে পেট শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল সাজিয়ে রাখা অস্ত্রের দিকে। হাত বাড়াতে গিয়ে কেঁপে উঠল। উদার পানে চোখ পড়তেই সেই কম্পন থেমে গেল। চোখ দুটো জ্বলে উঠল জ্বলন্ত শিখার ন্যায়। হাতে তুলে নিল লম্বা ধারালো একটা তলোয়ার। আক্রোশে পরিপূর্ণ ছেলেটার এদিকে কোনো ধ্যান নেই। অদ্রিজা ব্যস্ত, অথচ ভগ্ন পায়ে এগিয়ে গেল সেদিকে। ঘটিয়ে ফেলল এক চরম সাহসীয় কাজ। হাতে ধরা অস্ত্রটা জাহিদের পিঠ বরাবর ঢুকিয়ে দিল অনায়াসে। মনে হলো সেই কাজে সে কতই দক্ষ। পেট ফুঁড়ে তা বেরিয়ে আসতে রায়ার গলা চেপে ধরা হাতখানা ঢিলে হয়ে এলো জাহিদের। ছাড়া পেতে রায়ার ভারসাম্যহীন শরীরটা দেওয়াল ঘেঁষে নিচে বসে পড়ল। জাহিদের শক্ত শরীরটা দুলে উঠল। অদ্রিজা একবারেই থেমে থাকলো না। পুনরায় অস্ত্রটা টেনে বের করে আবারও একই কাজ করলো। জাহিদ ভারসাম্য হারিয়ে সেখানে বসে পড়ল দুই হাঁটু ভেঙে। ছেলেটা বোধহয় বুঝতে পারেনি এক ভীতু মেয়ে তার অন্ত ডেকে আনবে। ব্যথাটুকু সারা শরীরে ছড়িয়ে পড়ল। বেরিয়ে আসতে চাওয়া রক্তটুকু গিলে নিল। অদ্রিজার যে আর শক্তি নেই। এতটুকুতেই ক্ষান্ত রইল মেয়েটা। কিন্তু সন্তানের কথা স্মরণে আসতে ইচ্ছে হলো জানোয়ারটাকে কুপিয়ে শেষ করতে। রক্তাক্ত হাতের পানে তাকিয়ে পুনরায় কেঁদে গলা ছাড়ল। সে এমন সাহসী কাজ করে বসবে এ যেন অকল্পনীয়। তবুও যেন অপরাধ বোধ হলো না আজ। জাহিদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো অদ্রিজার পানে। মেয়েটা তার পানে ভয়ঙ্কর দৃষ্টি মেলে তাকিয়ে। তা দেখে হাসি আরো প্রসারিত হলো জাহিদের। তখনও ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, ভেবেছিলাম মৃত্যুটা শালা ওই রুদ্রর হাতে লেখা, কিন্তু তুই শালি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললি। ব্যাপার না, মরবো যখন রুদ্রর জান সাথে নিয়ে মরবো। অদ্রিজাকে তখন মারতে যাওয়ার সময় যে ছুরিটা সাথে নিয়েছিল তা তখনও তার হাতেই ছিল। তবে শক্তি হারিয়ে নিচে পড়ে যাওয়ার খাতিরে সেই অস্ত্রটাও নিচে পড়ে গিয়েছিল। সেই অস্ত্রটা হাত বাড়িয়ে পুনরায় তুলে নিল জাহিদ নিজের প্রতিশোধ নিতে। নিজের কথা রাখতেই সেই ছুরিখানা অন্তর্পণে গেঁথে দিল অদ্রিজার কোমর বরাবর পেটের মাঝে। অদ্রিজা আটকে উঠল। চোখ নামিয়ে নিচে তাকাতেই যেন নিজের শেষ দেখল। গাল দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে এলো। অদ্রিজা দু হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর মাথা ঘুরে পড়ল জমিনে। জাহিদও হাসতে হাসতে তলোয়ার সহই লুটিয়ে পড়ল জমিনে। কেবল রায়া তখন দেওয়াল ঘেঁষে বসে, নিভু নিভু দৃষ্টি তাদের দিকেই ছিল। ভাবির শেষ দেখে মেয়েটার রুহু কেঁপে উঠল। শেষ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। গলা দিয়ে আওয়াজ বেরোনোর শক্তি নেই। তবুও শেষ চেষ্টা করে চিৎকার করার চেষ্টা করলো। ভাবি! মেয়েটার দ্বারা আর কিছু সম্ভব হলো না। চক্ষু বুজে এলো। জানা নেই এই চোখ আদৌ খুলবে কিনা। অদ্রিজা তা দেখতেই সক্ষম হলো না। সে অস্থির, ব্যথাতুর শ্বাস ফেলতেই ব্যস্ত। জানা নেই বাচ্চাটা পৃথিবীর আলো দেখবে কিনা, শ্বাস নিতেই সক্ষম হবে কিনা। কিন্তু খুব করে চাইলো বেঁচে যাক বাচ্চাটা, ননদটা নতুন জীবন পাক। শেষ শ্বাস ত্যাগ করার আগে, চক্ষু বুঝে নেওয়ার আগে খুব করে চাইলো ওই কৃষ্ণ কালো মুখটা শেষ একবার দেখার, শেষ স্পর্শ পাওয়ার। পাবে কি, নাকি অপূর্ণতা নিয়েই তাকে পৃথিবী ত্যাগ করতে হবে? অপরিচিত একটা কারখানার ন্যায় বিল্ডিংয়ের সম্মুখে এসে যখনই গাড়িখানা থামলো, তখনই যেন কানের ছিদ্র ভেদ করে একটা তীক্ষ্ণ ছোট চিৎকার প্রবেশ করলো। কার চিৎকার এটা? শুষ্ক ঢোক গিলল রুদ্ধ একটা। বুঝলো না চিৎকারটা সকলেই শুনেছে নাকি কেবল সেই। কোথাও আসতে সে দেরি করে ফেললো না তো? এমন এক নির্জন জায়গায় তার কলিজা দুটো এত সময় ধরে এক নরপিশাচের নিকট বন্দী আছে। ঠিক আছে তো, ভেবে আর সময় নষ্ট করলো না। দুই ভাইকে নামতে দেখে নিজেও তটস্থ হলো নামতে। তিনজনই দৌড়ে ভেতরে ঢুকলো। দিশা হিসেবে এই জায়গাটার খোঁজ পেলেও জানা নেই আদৌ মেয়ে দুটো এখানে আছে কিনা। তবুও সামান্য আশাবাদী হয়ে ছুটে এসেছিল তিন ভাই। তন্ন তন্ন করে নিচ তলাটায় খুঁজলো। না পেয়ে তিনজনেই অস্থির হয়ে
দৌড়ে গেল উপরতলায়। এখন নেই কোনো চিৎকার, নেই কোনো শব্দ। এই নীরবতা যেন রুদ্ধর মনে আরো ভয় ধরিয়ে দিল। হঠাৎ ছেলেটা একটা কক্ষের সম্মুখে এসে উপস্থিত হলো। ভেতরে দৃষ্টি নিবিষ্ট হতেই মনে হলো সে ভুল কিছু দেখার পেয়েছে। এক অভাবনীয় চিত্র ফুটে উঠেছে চোখের সামনে। ছেলেটার পা দুটো যেন আঠা লেগে আটকে গেল সেখানটায়। চোখে ভর করেছে অসহায়ত্ব, বিস্ময়, বুক জুড়ে হাহাকার। শরীরও যেন তা বুঝিয়ে দিচ্ছে, শক্তি পাচ্ছে না একটা পা বাড়ানোর। রোনাক, নাসিম অন্য পাশ ঘুরে এসে এখন রুদ্ধকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তখন উৎসুক হয়ে দুই ভাই এগিয়ে গেল সেদিকে। গিয়ে দরজার ভেতরে দৃশ্য অবলোকন করতেই থমকে গেল তারা দুজনও। ওই তো ভেতরে পড়ে আছে মেয়ে দুটো নিথর প্রাণহীন অবস্থায়, পাশাপাশি পিঠে ছুরিঘাত অবস্থায় রক্তাক্ত জাহিদও। তাকে আর কেউ দেখার চেষ্টা করলো না। নাসিম আর রোনাক অস্থির হয়ে দৌড়ে গেল ভেতরে। দেওয়াল ঘেঁষে পিঠ ঠেকিয়ে মাথা এলিয়ে পড়ে থাকা বোনের কাছে গিয়ে স্থির হলো। দুই ভাইয়ের যেন হাত কেঁপে উঠল। ফুলের মতো বোনের রক্তাক্ত শরীরটা ছুতে গিয়ে রোনাকের সাহস হলো না বোনকে ধরার। দুপা যেন পিছিয়ে গেল। নাসিম বসে বোনের মাথাটা হাত দিল। পুনরায় হাতটা সরাতেই দেখল তার হাতখানা এখন রক্তলাল হয়ে গেছে। হঠাৎ বোনকে টেনে বুকে নিল, চিৎকার করে ডেকে উঠল, এই মেঘ, বোন আমার কথা বল, চোখ খোল। আরে এই কথা বলছিস না কেন? চোখ খোল, চোখ খোল বলছে। দেখ আমরা এসেছি তো। এই বোন, চোখ খোল। চোখ খুলতে দেখা গেল না মেয়েটাকে। নিথর হয়ে ঢলে পড়ল ছোট ভাইয়ের বুকে। রোনাকও এবার ঝাপটা চোখে চেয়ে ঢুলু ঢুলু পা ফেলে এগিয়ে গেল বোনের নিকট। অস্থির চিত্তেই টেনে নিল বোনকে নিজের কাছে। একই অবস্থা তাদের একমাত্র আদরের বোনটার। তারা কই ছিল যখন বোনটাকে এভাবে আঘাত করেছিল শয়তানটা? হাত কাঁপেনি বুঝি জানোয়ারটার? অশান্ত হয়ে সেও বোনকে জাগানোর চেষ্টায় মত্ত হলো। রুদ্ধ তখনও দরজা থেকে ভেতরে স্তব্ধ চোখে তাকিয়ে। তার যে ভেতরে যাওয়া প্রয়োজন তাও ছেলেটা ভুলে বসেছে। নাসিম কাছাকাছি পড়ে থাকা ভাবিকে দেখল, সাহস হলো না ছোঁয়ার। ভাইয়ের পানে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ভিতরে আসো ভাই, হাসপাতালে নিতে হবে এদের। কেন দাঁড়িয়ে আছো? দোহাই লাগে নিজের মাঝে এসো, পায়ে পড়ছি তোমার। ভাইয়ের চেঁচানোতে কিছুটা সম্বিত ফিরল বোধহয় রুদ্ধর। ঠিক তখন নজর পড়ল জাহিদের চোখে। ছেলেটা এখনো নিভু নিভু চোখে তাকিয়ে, দৃষ্টি তার অসহায় নয়নের পানে। ছেলেটার চোখ দুটো যেন বলছে, তুই হেরে গেছিস রুদ্র, সব দিক থেকে হেরে গেছিস। তখনও ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি লেগে, যা চাক্ষুষ হতেই রুদ্ধর মস্তিষ্ক ক্ষিপ্ত হলো। নিজেদের অপারগতায় সব ধ্বংস করতেই ইচ্ছে হলো। সে সত্যিই হেরে গেছে। না হলে তার দুটো প্রাণ এখন এভাবে জমিনে পড়ে তরপাতো না। তার থেকেও ভয়ঙ্কর বিষয় যেন জাহিদের পেটে এখনো গেঁথে থাকা তলোয়ার। কে করেছে এটা? যে করুক, তা আর এখন ভাবার অবকাশ নেই। ছেলেটা হঠাৎ করে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। জাহিদের পিঠ থেকে তলোয়ার নিজের হাতে টেনে তুলে বের করে দূরে ফেলে দিল। পাগলের ন্যায় এদিক ওদিক খুঁজে পেল এক পাথরের টুকরো। ঠিক ভুল না ভেবে তা এসে অনবরত আঘাত করলো জাহিদের মুখ জুড়ে। স্বল্প সময়ের মাঝেই যেন মুখটা থেতলে গেল ছেলেটার। শেষ নিঃশ্বাসটুকু যেন তখনই বের হলো জাহিদের। রুদ্ধ পারল না নিজের হাতেই শয়তানটার কলিজা চিরে টেনে বের করতে। ছেলেটা তো এমনিতেই মরতো। তবুও ভাইয়ের এই রাগ বুঝল না নাসিম। এখন এইসব করার সময় নেই। সে উঠে গিয়ে ভাইকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে থামালো। পুনরায় চিৎকার করে অসহায় হয়ে আওড়ালো, কি করছো তুমি? কেন বুঝতে পারছো না? এদের দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন। চলো প্লিজ, ভাবিকে কোলে নাও ভাইয়া, মরে যাবে এরা।